বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের ঘোষণা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যাই ঘটুক না কেন, সংস্কার কাজ সম্পূর্ণ করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন দেওয়ার সংকল্প ব্যক্ত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর জানিয়ে দিব, ৩ কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন, অভিযোগ তদন্ত চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের জেলা প্রশাসক ডিসি নিয়োগ নিয়ে কেলেঙ্কারি শেষ হয়নি। সম্প্রতি বিতর্কিত ডিসি নিয়োগগুলোর অন্যতম হত্যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের এপিডির কক্ষ থেকে ৩ কোটি টাকার একটি চেক উদ্ধার করা হয়েছে। এদিকে অস্থির শিল্পাঞ্চল, বাড়ছে উদ্বেগ। বিজিএমইএর জরুরি বৈঠক। শিল্পাঞ্চলে আবারও দেখা দিয়েছে অস্থিরতা। সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা যেন থামছেই না। আন্দোলন বিক্ষোভে নিয়মিত বন্ধই থাকছে বহু শিল্প কারখানা। সর্বশেষ মালিক পক্ষ তারা বলে দিয়েছে তারা বেতন বৃদ্ধি করতে পারবে না। এতেই উদ্বেগ বাড়ছে। তাহলে কি বন্ধ হয়ে যাবে বাংলাদেশের শিল্প কলকারখানা? এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, এস আলমের নির্দেশে টাকা সরানো হতো সাদা স্লিপে। ইসলামী ব্যাংকে জালিয়াতি। ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের টাকা বের করে নেওয়া, জালিয়াতি এবং অর্থ আত্মসাতের নিত্য নতুন কৌশলের তথ্য বেরিয়ে আসছে। এবার জানা গেল, চেক বা পে অর্ডার নয়, বরং সাদা কাগজে হাতে লেখা স্লিপ দিয়ে শত শত কোটি টাকা হাতে নেয়ার তথ্য। গত জানুয়ারি মাসে ইসলামী ব্যাংকের হেড অফিস কর্পোরেট শাখায় ৪৮ কোটি টাকা দেওয়ার জন্য হাতে লেখা একটি স্লিপ দেওয়া হয়। ওই স্লিপে এস আলমের নির্দেশে অ্যাননটেক্স নামে একটি প্রতিষ্ঠানকে ৪৮ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেয় ব্যাংকটির তৎকালীন ডিএমডি আকিজউদ্দিন। জানিয়ে দিব, ৪ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির কারণে পাহাড়ি থেকে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। আজ আবহাওয়ার অধিদপ্তরে এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, লেবাননে থামছে না মৃত্যুর মিছিল। ইহুদিদের হামলায় লেবাননে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৫০০ জন। লেবাননে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এরই মধ্যে প্রায় ৫০০ মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫০০-এর বেশি মানুষ। খবর রয়টার্সের। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ২৩শে সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় ৩৫ শিশুসহ অন্তত ৪৯২ জন নিহত এবং ১৬৪৫ জন আহত হয়েছেন। ১৯৭৫ থেকে ১৯৯০ সালের গৃহযুদ্ধের পর দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর এই রেকর্ড হলো। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের ঘোষণা দিলেন সেনাপ্রধান। দেশে যাই ঘটুক না কেন, সংস্কার কাজ সম্পূর্ণ করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন দেওয়ার সংকল্প পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। রয়টার্স জানিয়েছে, গত আগস্ট মাসের প্রথম দিকে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সৈন্যরা হাসিনার বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বাধীন প্রবল বিক্ষোভ তাদের পাশে দাঁড়ায় এবং তাদের মাধ্যমে হাসিনার ১৫ বছরের ক্ষমতার অপসারণ নিশ্চিত হয়ে যায়। তিনি প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান। রাজধানীর ঢাকায় গতকাল এক সাক্ষাৎকার নেওয়া হয়েছে বলে রয়টার্স জানিয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। যে কোনো পরিস্থিতিতে আমি তার পাশেই থাকবো ইনশাআল্লাহ। যাই ঘটুক না কেন, যাতে তিনি তার মিশন সম্পূর্ণ করতে পারেন, এজন্য জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমি সব সময় তার পাশে দাঁড়াবো। উল্লেখ্য, ইউনূস বিচার বিভাগ, পুলিশ, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অত্যাবশ্যক সংস্কার, দেশের একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। হাসিনার বিদায়ের অল্প কয়েক সপ্তাহ আগে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, গণতন্ত্রের প্রত্যাবর্তনের জন্য বছর দেড়েক সময় লাগতে পারে। তিনি এ সময় ধৈর্য ধরার উপর গুরুত্ব আরোপ করেছেন।
এ সময় তিনি বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তবে আমি বলবো যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যার একটি সময়সীমা থাকা দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস এবং সেনাপ্রধানের প্রতি সপ্তাহে মিলিত হবেন এবং তাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক রয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেন, গোলযোগের পর দেশকে স্থিতিশীল করার চেষ্টায় সরকার প্রয়াসের প্রতি সামরিক বাহিনী সমর্থন দিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমি নিশ্চিত যে আমরা একসাথে কাজ করতে পারবো, আমাদের ব্যর্থতার কোনো কারণ নেই। ৩ কোটি টাকার ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন, অভিযোগ তদন্ত চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জেলা প্রশাসক ডিসি নিয়োগ নিয়ে কেলেঙ্কারি শেষ হয়নি। সম্প্রতি বিতর্কিত ডিসি নিয়োগ কাণ্ডের অন্যতম হোতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব এপিডির কক্ষ থেকে ৩ কোটি টাকার একটি চেক উদ্ধার করা হয়েছে। পদায়ন হওয়া এক জেলা প্রশাসকের পক্ষে এই যুগ্ম সচিবকে চেকটি দেন এক ব্যবসায়ী। তবে কাঙ্ক্ষিত জেলায় পদায়ন না হয় চেকের বিপরীতে টাকা জমা দেয়নি ডিসি। অন্যদিকে সবকিছু ফাঁস হয়ে যায়, বিপাকে পড়েছে চেকদাতা ওই ব্যবসায়ী। বিষয়টি নিয়ে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। সচিবালয় এবং গোয়েন্দা সূত্র থেকে সব তথ্য জানিয়েছে। সূত্র জানিয়েছে, এবারের ডিসি নিয়োগ ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। ডিসি ফিট লিস্ট তৈরির আগে সব অর্থের লেনদেন হয়। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ জন যুগ্ম সচিবের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এর আগে ৩ দিন আগে মন্ত্রণালয়ের প্রভাবশালী এক গুরুত্বপূর্ণ এপিডি অনুবিভাগের যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদের কক্ষ থেকে ৩ কোটি টাকার চেক উদ্ধার করে গোয়েন্দা সংস্থা। সঙ্গে চেকদাতার এনআইডির ফটোকপি সহ ডিসি নিয়োগ সংশ্লিষ্ট কিছু কাগজপত্র এবং চিরকুটও উদ্ধার করা হয়। সেখানে ডিসি নিয়োগ সম্পর্কিত ইঙ্গিতপূর্ণ কিছু বিষয় রয়েছে। গোয়েন্দা সূত্র জানিয়েছে, ডিসি নিয়োগ নিয়ে বড় ধরনের আর্থিক লেনদেনের নানা আলামত পেয়েছেন তারা। সচিবালয়ে ডক্টর জিয়ার কক্ষ থেকে সংক্রান্ত কিছু চিরকুটও উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা আরেকটি চিরকুটে ডিসি নিয়োগের ভাইবা দেওয়ার প্রার্থীর সংখ্যা উল্লেখ করেছে। সব তথ্য অনুযায়ী ডিসির ফিটলিস্ট তৈরি করতে মোট ৫৮২ প্রার্থীকে এসএসবির কাছে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। তাদের মধ্যে ৪৭০ জন কর্মকর্তা উপস্থিত হন। অস্থির শিল্পাঞ্চল, বাড়ছে উদ্বেগ। বিজিএম-এর জরুরি বৈঠক, বেতন না বাড়ানোর ইঙ্গিত। শিল্পাঞ্চলে আবারও দেখা দিয়েছে অস্থিরতা। সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে অস্থিরতা যেন থামছেই না। আন্দোলন বিক্ষোভে নিয়মিত বন্ধ থাকছে বহু শিল্প কলকারখানা। শ্রমিক সংগঠন, মালিকপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ প্রচেষ্টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও গত ২ দিন ধরে অস্থিরতা শুরু হয়েছে পোশাক কারখানাগুলোতে। গতকাল সোমবার সাভার আশুলিয়ার ৫২ কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে হামিম গ্রুপ, মুসলিম নাসা সহ বড় শিল্প গ্রুপের প্রতিষ্ঠানও রয়েছে। এ নিয়ে পোশাক খাত সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে জরুরি বৈঠক করছেন তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ। গতকাল রাজধানীর উত্তরায় বিজিএম-এর কমপ্লেক্সে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনটির নেতারা বলছেন, মজুরি বৃদ্ধিতে মজুরি বোর্ড পুনর্গঠন এবং বার্ষিক ১০% বৃদ্ধির দাবি অযৌক্তিক। এটি তারা মানতে রাজি নন। প্রয়োজনে কারখানা বন্ধ করে দেওয়ার কথা বলেন তারা। শিল্পাঞ্চলে মূলত শ্রমিক বিক্ষোভের সূত্রপাত সরকার পতনের পর থেকে চলতি মাসের শুরুর দিকে আন্দোলন শুরু হয় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায়। আশুলিয়া গণকবাড়ি এলাকায় ইপিজেডের সামনে চাকরির দাবি এবং নিয়োগে নারী পুরুষ বৈষম্য দূরকরণের দাবিতে বিক্ষোভ করেন চাকুরি প্রত্যাশীরা। এরপর থেকে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে আশপাশে আরও কয়েকটি কারখানায়। এরপর নিয়মিত এখন প্রত্যেক দিনই ওই এলাকায় বিক্ষোভ এবং উদ্বেগ বাড়ছে। এতে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক শিল্পাঞ্চলগুলোর গার্মেন্টস ফ্যাক্টরিগুলো। ৪ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। আজ আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর বিভাগের কোথাও কোথাও ২৪শে সেপ্টেম্বর সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘন্টায় ভারী ৪৪ থেকে ৮৮ মিলিমিটার, ২৪ ঘন্টা থেকে অতি ভারী ২৮৯ মিলিমিটার ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এদিকে সোমবার মধ্যরাতে রাজধানীতে মুষলধারে বৃষ্টির সঙ্গে থেমে থেমে বজ্রপাত হচ্ছে। তাতে কয়েকদিন পর জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। সর্বশেষ ৭২ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান
করছে, যার প্রভাবে সারা দেশে কম বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যা মৃদু তাপপ্রবাহ কমার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টায় রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।